গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন এরিক মারিয়া রেমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন। আজ রয়েছে এর ৬ষ্ঠ পর্ব। ঠিকই বলেছ, আমার সঙ্গে একমত হলো শোয়ার্জ। যদি সফল হই, হেলেনের স্মৃতি চিরদিনের জন্য নিরাপদ থাকবে, কোনোদিন হারাবে না। আমার কথা এখন বিশ্বাস করছো তুমি? নিশ্চয়ই। মিউজিয়ামে রাখা ধুলো পড়া বাক্স নয় আমাদের স্মৃতি, রীতিমতো একটা জীবন্ত প্রাণী। কিংবদন্তির ফিনিক্সের মতো নিজেই নিজেকে ধ্বংস করে, যাতে আমরা জীবনের পথ এগিয়ে যেতে পারি। স্মৃতির ভারে নিজে ধ্বংস না হই, তুমি তো সেটা ঠেকাতেই চাইছ, তাই না? একেবারে ঠিক কথা বলেছ। কৃতজ্ঞতা ফুটল সোয়ার্জির চোখে। একটু আগে তুমি মৃত্যুর কথা বলছিলে, সেটাও ঠিক। শুধুমাত্র মৃত্যুর পরেই অনন্ত জীবন পাওয়া সম্ভব, স্মৃতিকে অক্ষয় করা সম্ভব। আমিও তাই করব। শঙ্কিত গলায় বললাম, আমি কথার কথা বলেছি। কি করতে চাইছে লোকটা? আমি আত্মহত্যা করব না, মুচকি হেসে বলল শোয়ার্জ। আমার মনের কথা পড়তে পারছে। মানুষের জীবনের মূল্য আমি জানি। আমি শুধু হত্যা করব জোসেফ শোয়ার্জকে। ভোরবেলায় আমি যখন তোমাকে ছেড়ে যাব, তখন জোসেফ শোয়ার্জের সত্তা মারা যাবে। একটা চিন্তা খেলে গেল মাথায়, সেই সঙ্গে একটা অবাস্তব আশা। জিজ্ঞেস করলাম, কি করতে চলেছ তুমি? মিলিয়ে যাব। জোসেফ শোয়ার্জ হিসেবে? হ্যাঁ। বলতে চাইছো এই নামটা মিলিয়ে যাবে? শুধু নাম নয়, নামের সঙ্গে যত কিছু সম্পর্ক আছে সব মিলিয়ে যাবে হাওয়ায়। পাসপোর্টটা নিয়ে কি করবে? ওটার আর প্রয়োজন হবে না আমার। আরেকটা পাসপোর্ট আছে? পাসপোর্টেরই দরকার নেই আমার। তোমারটায় আমেরিকান ভিসা আছে? হ্যাঁ। ওটা বিক্রি করবে আমার কাছে? যদিও কেনার মতো কোনো টাকা নেই আমার কাছে। মাথা নাড়ল সোয়াজ। কেন বিক্রি করবে না? কারণ আমি নিজে ওটা উপহার হিসেবে পেয়েছিলাম। তোমাকেও দিতে পারি ভোর হলে। জিনিসটা কাজে লাগতে পারবে? হ্যাঁ ঈশ্বর, দম আটকে আসছে আমার। কাজে লাগানো মানে? আমার জীবন বাঁচাবে ওটা। নিজের একটা পাসপোর্ট আছে বটে, কিন্তু ওটাই তো ভিসা নেই। কালকের ভেতরে কিভাবে জোগাড় করা সম্ভব তাও জানি না। মলিন হাসি হাসল সোয়াজ। জীবনের চক্র বড় অদ্ভুত। সব ঠিক আগের মতো ঘটছে। মনে পড়ছে আসল সোয়ার্জের কথা। মৃত্যু শয্যায় ওর পাশে বসেছিলাম আমি, অথচ পাসপোর্ট ছাড়া আর কিছুর কথা ভাবতে পারছিলাম না। ওটা পেলেই আবার মানুষ হিসেবে স্বীকৃতি পেতাম আমি। দীর্ঘশ্বাস ফেলল সে। বেশ, আমাদেরটা দেব তোমাকে। শুধু ছবি বদলে নিলেই চলবে। আমাদের বয়স মনে হয় কাছাকাছি। জন্ম তারিখ বদলাবার প্রয়োজন নেই। আমি তাকে জানালাম, আমার বয়স ৩৯। ৫ বছরের ফারাক। তাতে অসুবিধে হবে না। পাসপোর্টে কাজ জানে এমন কাউকে চেনো? হ্যাঁ, আমার পরিচিত এক লোক আছে। ছবি বদলানো তো কঠিন কিছু না, অনায়াসে করে দিতে পারবে। মাথা ঝাঁকালো সোয়াজ। ঠিক, কিন্তু ব্যক্তিত্ব বদলানো কঠিন। ব্যাপারটা খুব অদ্ভুত হবে যদি সোয়াজ এবং আমার মতো চিত্রকলার প্রতি তোমারও অনুরাগ সৃষ্টি হয়। শরীরে একটা শিহরণ বয়ে গেল। বললাম, পাসপোর্ট নিছক কাগজ মাত্র, জাদুর বস্তু নয়। নয়? বাঁকা সুরে জিজ্ঞেস করল সোয়াজ। এক হিসেবে হয়তো বলা যেতে পারে, কিন্তু আমি যে অর্থে বলেছি সে অর্থে নয়। অসম্ভব কাণ্ড ঘটাতে পারে না ওটা। যাকগে, প্যারিসে তোমরা কতদিন ছিলে? আমার প্রশ্নের জবাবে সোয়াজ কি বলল তা আর শুনতে পেলাম না। আমি তখন পাসপোর্ট নিয়ে ভাবছি। আমার না হয় একটা ভিসার বন্দোবস্ত হয়ে যাচ্ছে। রুথের ব্যাপারে কি করব? কিভাবে জোগাড় করবো ওর ভিসা? বোন হিসেবে পরিচয় দিলে কাজ হবে কিনা ভাবলাম, কিন্তু আশা পেলাম না। আমেরিকান কনসুলেটের লোকেরা সব কিছু খুব খুঁটিয়ে দেখে। কি করা যায় ভেবে পাচ্ছি না। অন্য মনস্ক ভাবটা কেটে গেল খানিক পরে। শুনতে পেলাম সোয়ার্জের কথা। একদিন আমাদের কামরায় হাজির হলো ও।
বলে চলেছে সে। 6 সপ্তাহ লেগেছে, কিন্তু ঠিকই আমাদেরকে খুঁজে বের করেছে। তারপর নিজেই ছুটে এসেছে। কনসুলেটে কাউকে পাঠায়নি। আমাদের দরজায় উদয় হলো হঠাৎ করে। ইয়র্গ ইয়র্গেন্স, নাৎসি পার্টির যুবনেতা, হেলেনের ভাই। লম্বা চওড়া এক যুবক সে। ওজন 200 পাউন্ডের কম নয়। বিশুদ্ধ নাৎসি। গায়ের বেসামরিক পোশাক সেটা ঢাকা দিতে পারছে না। আমাদের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তাহলে এতদিন যা বলেছ সব মিথ্যে? চিবিয়ে চিবিয়ে বলল ইয়র্গ। শুরু থেকেই একটা বাজে গন্ধ পাচ্ছিলাম আমি। তাতে অবাক হচ্ছি না, হালকা গলায় বললাম। যেখানেই যাও সেখানেই বাজে গন্ধ ছড়াও তোমরা। সে গন্ধই নাকে লেগেছে। আমার কথা হেসে উঠল হেলেন। ইয়র্গ গর্জে উঠল। হাসি থামাও। আমি বললাম, চেঁচাবে না, নইলে লোক ডেকে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়াবো এখান থেকে। সাহস থাকে তো নিজেই এসো না। বোকা পেয়েছ আমাকে? গায়ের জোরে তোমার সঙ্গে পারবো না আমি, সেজন্যই বুঝি ডাকছ। অত সহজে ফাঁদে পা দিচ্ছি না। কি চাও সেটা বলে ফেলো ঝটপট। তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না, বিশ্বাসঘাতক। খ্যাপাটে গলায় বলল ইয়র্গ। বেরিয়ে যাও এখান থেকে। আমি আমার বোনের সঙ্গে কথা বলতে এসেছি। তুমি যাবে না জোসেফ, বলল হেলেন। ও ও রেগে গেছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাতে তুলে নিল একটা মার্বেল পাথরের অ্যাশট্রে। ভাইকে হুমকি দিল, গলা চড়িয়ে যদি আর একটা কথা বলো তোমার মুখ আমি ভেঙে দেব। এটা জার্মানি না। হ্যাঁ জানি, কিন্তু হতে দেরি নেই। কক্ষনো না। কপাল জুড়ে তোমরা যদি কিছুক্ষণের জন্য দখল করতেও পারো, এটা ফ্রান্সেই থেকে যাবে। যাকগে, তুমি কি এসব বলার জন্য এসেছ? আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি হেলেন। জানো না যুদ্ধ বাঁধলে এখানে তোমার কি দশা হবে? ফরাসিরা কি করবে তোমাদের নিয়ে? খারাপ কিছু করবে বলে মনে হয় না। তোমাকে জেলে পুরবে ওরা। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল হেলেন। তারপর বলল, হয়তো কোনো ক্যাম্পে পাঠাবে, তবে সেটা সাধারণ বন্দি শিবির, জার্মানির মতো কনসেন্ট্রেশন ক্যাম্প নয়। ওসবের কি জানো তুমি? অনেক কিছু। এবার আমি মুখ খুললাম। তোমার দয়ায় কিছুদিন ওখানকার বাসিন্দা ছিলাম। ভুলে যাওনি নিশ্চয়ই? ঘৃণ্য কীট কোথাকার। তুমি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলে না, তুমি ছিলে রিহ্যাবিলিটেশন ক্যাম্পে। তবু তোমার সংশোধন হলো না। ছাড়া পেতেই গা ঢাকা দিলে। তোমার পরিভাষার তারিফ করি, টিপ্পনি কাটলাম, কিন্তু কেউ যদি তোমাদের থাবা এড়াতে পারে তাকে কি গা ঢাকা বলা চলে? আর কি বলবো? তোমাকে তো বলা হয়েছিল জার্মানির বাইরে না যেতে। এসব নিয়ে অতীতে অনেক তর্ক হয়েছে ইয়র্গের সঙ্গে। এখন আর নতুন করে জুড়বার ইচ্ছে হলো না। হাত নেড়ে বিদায় হতে বললাম ওকে। তুমি চিরকাল মূর্খ রয়ে গেলে ইয়র্গ, বলল হেলেন। অন্ধদর্শনীর বর্ম না থাকলে তুমি সচল। শরীরের আকৃতি ঠিক রাখার জন্য মোটা মহিলারা যেমন করসেট পারে, ঠিক তেমন। করসেট নেই তো সব বেরিয়ে গেল। তোমারও এখন একই দশা। বিদেশে এসে বর্ম হারিয়েছ। ওর সঙ্গে কথা বলতে যেও না জোসেফ। খালি কলসি বাজে বেশি। হাঁক ঢাক তাই একটু বেশিই করছে। বাজে কথা থামাও হেলেন। আশ্চর্য কৌশলে নিজেকে শান্ত রাখল ইয়র্গ। জিনিসপত্র গুছিয়ে নাও, পরিস্থিতি খুব খারাপ। আমরা আজ রাতের ট্রেন ধরছি। কতটা খারাপ? যুদ্ধ বাঁধল বলে, নইলে এভাবে ছুটে আসতাম না। আমার তো মনে হয় আসতেই। 2 বছর আগেও এসেছিলে, আমি যখন সুইজারল্যান্ডে থেকে ফিরতে চাইছিলাম না। বিশ্বস্ত এক পার্টি নেতার বোন জার্মানিতে থাকতে চাইছে না। ব্যাপারটা খুব বিব্রতকর হয়ে দাঁড়াচ্ছিল তোমার জন্যে। সেবার বুঝিয়ে শুনিয়ে নিয়ে গিয়েছিলে আমাকে, কিন্তু আর নয়। এখন আমি এখানেই থাকবো, আর সেটা চূড়ান্ত। খামোকা মুখ খরচ করে লাভ হবে না কোনো। এই দুশ্চরিত বদমাসটার জন্য? আমার দিকে অগ্নিদৃষ্টি হানল ইয়র্গ।
ওই নিশ্চয়ই তোমার মাথায় এসব ঢুকিয়েছে। দুশ্চরিত্র বদমাস, হাহ, হাসল হেলেন। মধ্যযুগের ভাষায় কথা বলছো দেখেছি। তবে জেনে রাখো, জোসেফ আমার মাথায় কিচ্ছু ঢোকায়নি। ও বরং আমাকে ফিরে যেতে বলেছে বারবার। ওর যুক্তিগুলো তোমার চেয়ে শক্তিশালী ছিল। আমি তোমার সঙ্গে একাকী কথা বলতে চাই। তাতে লাভ নেই। তুমি আমার বোন, আর আমি ওর স্ত্রী। সেটা রক্তের সম্পর্ক নয়। পরক্ষণে অভিমান ফুটল তার কণ্ঠে। কেমন বোন তুমি? এখন পর্যন্ত আমাকে একবার বসতেও বললে না। সেই অসনাব্রুক থেকে এসেছি কি এমন অভদ্রতা পাওয়ার জন্য? কামরাটা আমরা হলে বসতে বলতাম। ভাড়া তো দেয় আমার স্বামী। তশরিফ রাখুন হে হিটলারের শাগরেদ, পিত্তি জানানো সুরে বললাম। তবে বেশিক্ষণ এখানে না থাকলেই ভালো করবেন। দাঁত কিরমির করল ইয়র্ক। তবে অপমানটা নীরবে সহ্য করে বসে পড়ল ঘরের পুরনো কাউচটায়। বলল, বোনের সঙ্গে একান্তে একটা কথা বলা দরকার আমার। সেটা কি বুঝতে পারছো না তুমি? আমাকে যখন গ্রেফতার করালে তখন কি ওর সঙ্গে একান্তে কথা বলার সুযোগ দিয়েছিলে আমাকে? ওটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। ইয়র্ক আর ওর পার্টির লোকেরা যাই করে তাই ভিন্ন ব্যাপার, বলল হেলেন। মত পার্থক্যের জন্য কাউকে হত্যা করুক বা অ্যারেস্ট করুক কিংবা পাঠা কনসেন্ট্রেশন ক্যাম্পে, সব ওরা করে পিতৃভূমির সম্মান রক্ষার জন্য, তাই না ইয়র্ক? কথাটা ভুল নয়, দাম্ভিক সুরে বলল ইয়র্ক। হ্যাঁ, তোমরা সবসময় নির্ভুল। কখনো দ্বিধা বা বিবেকের বালাই নেই। যেদিকে ক্ষমতা সেদিকেই ওরা। যতক্ষণ লোকে ওদের কথা মতো চলছে ততক্ষণ হিটলার বা তার অনুচরদের মতো শান্তিকামী মানুষ আর হয় না। অশান্তি তো সৃষ্টি করে শুধু বিরোধীরা। কি বলো ইয়র্ক? এসবের সঙ্গে আমাদের কি সম্পর্ক? হয়তো কিছু না, আবার সব কিছু। এই সহিষ্ণুতার নগরীতে তোমার আত্মকীর্তন যে কতটা হাস্যকর তা বুঝতে পারছো না? সাধারণ পোশাক গায়ে দিলেও তোমার পায়ে রয়ে যায় একজোড়া অদৃশ্য বুট, যা মানুষকে পিষে মারতে প্রস্তুত। কিন্তু এখানে কোনো ক্ষমতা নেই তোমার। এখানে তুমি আমাকে জোর করে নাৎসি পার্টির নারীর সঙ্গে ভর্তি করতে পারবে না। এখানে তুমি আমার সঙ্গে কয়দিন মতো আচরণ করতে পারবে না। এখানে আমি স্বাধীনভাবে শ্বাস নিতে পারি, আর সেই মুক্ত বাতাসের জন্যই আমি এখানে থাকব। কিন্তু জার্মান পাসপোর্ট বহন করছো তুমি। যুদ্ধ শুরু হলেই ওরা তোমাকে বন্দি করবে। সঙ্গে সঙ্গে করবে না, আর করলেও জার্মানি কারাগারের চেয়ে এখানকার কারাগার থাকা ভালো। ওখানে তোমাকে কে কারাগারে পাঠাচ্ছে? তুমি পাঠাবে ইয়র্ক। পাঠাতে বাধ্য হবে। আমার চোখ খুলে গেছে। দেশে গিয়ে আমার পক্ষে মুখ বন্ধ রাখা সম্ভব হবে না। তোমাদের অনাচার অবিচারের বিরুদ্ধে আমি আওয়াজ তুলবই। তুমি সেসব কোনোদিনই মেনে নেবে না। উঠে দাঁড়ালাম। যথেষ্ট বলেছ হেলেন। তারপরেও বোঝেনি নাৎসিবাদের কট্টর সমর্থক। কোনোদিন বুঝবে না। বললাম, এবার থামো হেলেন। ঝট করে আমার দিকে তাকালো ইয়র্ক। সব তোমার দোষ। উদারবাদের কথা বলছিও, এগুলো তুমি ঢুকিয়েছ ওর মাথায়। নষ্ট করেছ ওকে। দাঁড়াও, এর শাস্তি পেতে হবে তোমাকে। উঠে দাঁড়ালো সেও। মনে হলো এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আমার উপর। প্রমাদ শুনলাম। মার খাওয়া ছাড়া উপায় নেই। ইয়র্গের সঙ্গে পাল্লা দিতে পারবো না কিছুতেই। এমনিতেই গায়ে গতরে ছোট আমি। গত কয়েক বছরের অপুষ্টিতে শরীর দুর্বল হয়ে গেছে আরও। দাঁতে দাঁত পিষলাম। হেলেন চেঁচিয়ে উঠল, খবরদার, ওকে ছোবে না ইয়র্ক। ইয়র্ক মুখ বাঁকিয়ে বলল, তুমি উতলা হলে কেন? নিজেকে বাঁচাতে জানো না ও? কাপুরুষ কোথাকার। গল্প থামিয়ে আমার দিকে ফিরল সুয়ার্জ। বলল, শারীরিক লড়াইয়ের পুরো প্রক্রিয়াটাই খুবই অদ্ভুত, বুঝলে? এর সঙ্গে সাহস বা চারিত্রিক শক্তির কোনো সম্পর্ক নেই। অস্ত্র হাতে একটা পঙ্গু লোকও দশাশয় পালোয়ানকে জমের বাড়ি পাঠাতে পারে। তারপরেও লড়াই করতে ভয় পাই আমরা। কেন? ব্যথা পেতে চাই না বলে? ধরো কেউ তোমাকে অপমান করছে। লোকটা আসলে একটা কাপুরুষ। রুখে দাঁড়ালেই লেজ তুলে পালাবে। তারপরেও সে যদি শারীরিকভাবে তোমার চেয়ে শক্তিশালী হয়, তুমি সহজে রুখে দাঁড়াবে না। কারণ তুমি
মারামারি করতে গিয়ে ব্যথা পেতে চাও না। এটাকে সাহসের অভাব বা চারিত্রিক দুর্বলতা বলা ঠিক নয়, স্রেফ একটা সহজাত প্রবৃত্তি। আমার কথা বুঝতে পারছো? নিশ্চয়ই। মাথা ঝাঁকালাম। সবাই বোঝে, আর বোঝে না বলেই খারাপ লাগে। তার মানে এই নয় যে বাধ্য হলে লড়াই করবে না। সেদিন যদি ইয়র্ক আমাকে আক্রমণ করতো, আমি ঠিকই লড়তাম, পড়ে পড়ে মার খেতাম না কিংবা পালাতাম না। হাত তুলে থামালাম সুয়াজকে। বললাম, এ কথা কেন বলছো? আমি তো তোমাকে কাপুরুষ ভাবিনি। দুর্বলভাবে হাসল সুয়াজ। মন হালকা করলাম। পুরুষ তো কেউ আমাকে ওভাবে ভাবুক তা চাই না। যদিও তোমার ভাবাভাবিতে কিছু যায় আসে না, তারপরেও ভেতরে পৌরষ সেটা মানতে পারছে না, এই আর কি। কি ঘটলো সেটা বলো। তোমাকে তাহলে মারামারি করতে হয়নি? উফ, মাথা নাড়ল সুয়াজ। ইয়র্গের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো হেলেন। আমাকে বলল, গাধাটার কথা শোনো। ভাবছে আমার সামনে তোমাকে পিটিয়ে ভর্তা বানালেই সব ভুল ভেঙে যাবে আমার। সুরসুর করে ফিরে যাব জার্মানিতে, সেখানে পেশি শক্তির জয় জোগাড়। এবার ঘৃণায় মুখ বিকৃত হয়ে গেল ওর। কি ভাবো তুমি নিজেকে? আমার স্বামীকে কাপুরুষ বলছো, অথচ ও কতটা সাহসী সে বিষয়ে কোনো ধারণাই নেই তোমার। সাহস আছে বলেই ও ফিরে এসেছিল আমার জন্য, সব বিপদ তুচ্ছ করে জার্মানিতে ঢুকেছিল আমাকে উদ্ধার করে আনবে বলে। ইয়র্গের চোখ ছানা বড়া হয়ে গেল। কি, জার্মানিতে? ওর কথায় সংবিত ফিরে পেল হেলেন। একটু বেশিই বলে ফেলেছে। হালকা গলায় বলল, ওসব ভুলে যাও। আসল কথা হলো আমি এখানেই থাকছি, তোমার সঙ্গে ফিরছি না। কখন গিয়েছিল জার্মানিতে? কারা সাহায্য করেছে ওকে? কেউ না। তুমি তো চাইছো এই সুযোগে কিছু নির্দোষ মানুষকে শাস্তি দিতে, তাই না? হেলেনের এই মূর্তি কখনো দেখিনি। ঘৃণা, বিবমিশা ও ইয়র্গের থাবা থেকে মুক্তির উত্তেজনায় সর্বাঙ্গ কাঁপছে। একই ধরনের অনুভূতি খেলা করছে আমার মাঝেও, কিন্তু আচমকা আরেকটা চিন্তা খেলে গেল মাথায়। প্রতিশোধের চিন্তা। অবশেষে বাগে পাওয়া গেছে ইয়র্ককে। এখানে সে দুর্বল, ক্ষমতাহীন। এক ডাকে ছুটে আসবে না গেস্টোপার কুকুরগুলো। সম্পূর্ণ একা সে, অরক্ষিত। রীতিমতো কাঁপছিলাম। বুঝতে পারছিলাম কিছু একটা করতে হবে, কিন্তু জানি না কি সেটা। নিজেকে ঠেকাতে পারছিলাম না, চাইছিলাম না। মাথায় একটাই চিন্তা, পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে ওকে, কোনো ধরনের বিচার ছাড়া। শয়তানের অবতারের কোনো বিচারের প্রয়োজন নেই। তাছাড়া এ স্ত্রীর প্রতিশোধ নয়, ওকে হত্যা করলে বেঁচে যাবে অগণিত নিরপরাধ মানুষ। মাথা ঘুরতে লাগলো। বুঝতে পারছি না কি করব। দরজার দিকে পা বাড়ালাম। একা হতে হবে আমাকে, ভাবতে হবে ঠান্ডা মাথায়। আমাকে লক্ষ্য করলো হেলেন, কিন্তু কিছু বলল না। ইয়র্গ দেখল আমাকে, হাসি ফুটল তার ঠোঁটের কোণায়। সে বলল, যাক, এতক্ষণে বুদ্ধি খুলেছে। দরজাটা টেনে দিয়ে যেও। তাই করলাম। দরজা টেনে বেরিয়ে এলাম কামরা থেকে। সিঁড়ি ধরে নামতে শুরু করলাম নিচে। কিচেন থেকে মাছ ভাজার গন্ধ ভেসে আসছে। লাঞ্চের আয়োজন। ল্যান্ডিংয়ে পড়ে আছে একটা ইটালিয়ান সিন্দুক। অনেকবার পাশ কাটিয়েছি, কখনো ফিরে তাকাইনি। আজ থেমে পরখ করলাম ওটার গায়ের নকশাগুলো, যেন আমি এক আগ্রহী ক্রেতা। এরপর আবার মোহগ্রস্তের মতো নামতে থাকলাম। তৃতীয় তলার একটা দরজা খোলা, ভেতরটা হালকা সবুজ রঙে মোড়া। জানালার পাল্লা খুলে দিয়েছে মেইড। তোষক উল্টাচ্ছে। ছোট ছোট এমন অনেক কিছু চোখে পড়ল যা সাধারণ সময় লক্ষ্য করি না। শেষ পর্যন্ত দোতলার একটা দরজা গিয়ে টোকা দিলাম। ফিশার নামের এক ভদ্রলোক থাকেন ওখানে। তার একটা রিভলভার আছে। একদিন আমাকে দেখিয়েছিলেন। অস্ত্রটা সঙ্গে রাখলে নাকি শান্তি পান তিনি। চাইলেই আত্মহত্যা করে রিফিউজি অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে পারেন। এমন একটা ভাবনা তুষ্ট রাখে তাকে, স্বাধীনতার স্বপ্ন দেখায়।
ঘরে পেলাম না ফিশারকে, কিন্তু দরজা খোলা। তাতে অবাক হবার কিছু নেই, তালা চাবি মারার মতো কিছু নেই তার কামরায়। ভেতরে ঢুকে তার অপেক্ষায় রইলাম। নির্দিষ্ট করে পরিকল্পনা নেই মাথায়, শুধু জানি রিভলভারটা ধার দিতে হবে। কিন্তু তারপর ইয়োরকে হোটেলে খুন করা যাবে না, এটা বুঝতে পারছি পরিষ্কার। তাতে শুধু আমি বা হেলেন নই, এখানকার সব রিফিউজি বিপদে পড়ে যাবে। তাহলে কোথায় খুন করব? ভেবে পেলাম না। একটা চেয়ারে বসে শান্ত করবার চেষ্টা করলাম স্নায়ু, যদিও লাভ হলো না। চুপচাপ শুধু শূন্যে তাকিয়ে রইলাম। ক্যানারি পাখির গানে ধ্যান ভাঙল। জানালা থেকে ঝোলানো একটা খাঁচায় বসে আছে পাখিটা। আগে দেখিনি। একটু পর উদয় হলো হেলেন। এখানে কি করছো? কিছু না। ইয়র্ক কোথায়? চলে গেছে। সময় হিসাব নেই আমার কাছে। কতক্ষণ থেকে বসে আছি ফিশারের কামরায়? খুব বেশি সময় তো হবার কথা নয়। জানতে চাইলাম, ও কি আবার আসবে? হেলেন বলল, জানি না, কিন্তু ও খুব জেদি লোক, সহজে হার মানা পাত্র নয়। তুমি চলে এলে কেন? আমি তো ওর সঙ্গে একাকী কথা বলতে চাইনি। তেমন কিছু না, ওর চেহারা আসলে আর সহ্য হচ্ছিল না। দোরগোড়ায় দাঁড়িয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে হেলেন। জিজ্ঞেস করল, আমাকে নিয়ে কি তোমার মনে কোনো খেদ আছে? খেদ? অবাক হলাম। হঠাৎ এ প্রশ্ন কেন? ইয়র্ক চলে যাওয়ার পর ব্যাপারটা মাথায় এলো। আমাকে বিয়ে না করলে তো তুমি এই পরিস্থিতিতে পড়তে না। কে বলেছে? এর চেয়ে খারাপ কিছু ঘটতে পারত। কে জানে, হয়তো তোমার কারণে ইয়র্ক আমাকে কিছুটা দয়া দেখিয়েছে। নইলে কত লোকই তো কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রবল অত্যাচারে মারা যায়। আমি তো ছাড়া পেয়ে গিয়েছিলাম। আর তুমি কি না অমন একটা কথা ভাবলে কি করে? কথা শেষ হতেই খোলা জানালা দিয়ে এক চিতে রোদ এসে পড়ল ঘরের মেঝেতে। বাইরে তাকাতেই দেখতে পেলাম বিশাল এক চেস্টনাট গাছ। পাতার আরণ্য ভেদ করে আসছে সূর্যের আলো, সৃষ্টি করছে জটিল এক নকশা। চোখের পলকে সমস্ত এলোমেলো ভাবনা দূর হয়ে গেল মাথা থেকে। ফিরে পেলাম নিজেকে। মনে পড়ল আজ সপ্তাহের কোন দিন। মনে পড়ল বাইরে গ্রীষ্মকাল চলছে, আর আমরা প্যারিসে। এখানে খরগোশের মতো গুলি করে মানুষ মারা যায় না। হেলেনের দিকে তাকিয়ে হাসলাম। বললাম, খেটের যদি কিছু থাকে সেটা আমার প্রতি তোমার থাকা উচিত। ঘৃণা করলেও অবাক হব না। ঘৃণা? হ্যাঁ, কারণ আমার কারণে ভাই আর পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে তোমাকে। আমার কারণে। কথাটা শেষ করতে পারলাম না। চুপ করে রইল হেলেন। কিছুক্ষণ কাটল নীরবতায়। শেষে বলল, চলো উপরে যাই। অন্যের ঘরে বসে থাকাটা ভালো দেখায় না। নিজেদের কামরায় ফিরে এলাম আমরা। ভেতরে ঢুকে নিচু গলায় বললাম, ইয়র্ক কিন্তু ভুল বলেনি, তুমি নিজেও সেটা জানো। যুদ্ধ শুরু হলে আমাদেরকে শত্রু দেশের নাগরিক হিসেবে চিহ্নিত করা হবে। জানালা খুলে দিল হেলেন। বলল, তাজা হাওয়া আসুক। ঘরটা ইয়র্কের ছড়ানো আতঙ্কের গন্ধে ভরে গেছে, সেটা বেরিয়ে যাক। চলো এই ফাঁকে খাওয়া দাওয়া সেরে আসি। লাঞ্চের সময় তো হয়ে গেছে। হ্যাঁ, প্যারিস ছাড়ার সময়ও হয়ে গেছে। কেন? ইয়র্ক ঝামেলা পাকাবে। আমাকে পুলিশে ধরিয়ে দেবার চেষ্টা করতে পারে। ও তো আর জানে না তুমি ভুয়া পাসপোর্ট নিয়ে ঘুরছো। না জানলেও আন্দাজ করে নেবে। ও ফিরে আসবে হেলেন। আসুক, ওকে তাড়ানোর দায়িত্ব আমার। এখন চলো তো, খিদে পেট চোচো করছে। প্যালে দু জাস্টিসের পিছনের একটা ছোট্ট রেস্টুরেন্টে গেলাম আমরা। সাইডওয়াকে পাতা টেবিলে বসে লাঞ্চ করলাম। সবশেষে খেলাম দামি মদ আর কফি। সেদিনের কথা পরিষ্কার মনে আছে। চোখ বুঝলে এখনো দেখতে পাই প্লেট আর পেয়ালাগুলো। ক্লান্ত ছিলাম আমি, তারপরেও ছিলাম কৃতজ্ঞ। না, বিশেষ কারোর প্রতি নয়, কৃতজ্ঞতা অনুভব করছিলাম সব কিছুর প্রতি। মনে হচ্ছিল একটা গভীর অন্ধকার নোংরা নালা থেকে উদ্ধার পেয়েছি।
পিছন ফিরে তাকাবার সাহস পাচ্ছিলাম না, কারণ ভয় হচ্ছিল আমি নিজেও হয়তো সে আবর্জনার অংশে পরিণত হয়েছি। লাল সাদা চেকের চাদরে মোড়া টেবিলে বসে মনে হচ্ছিল স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি, দূর হয়েছে সব জীবাণু। মদের বোতলে সোনালি রোদ ঠিকরে পড়েছে। রাস্তায় পড়ে থাকা ঘোড়ার বিষ্ঠার উপরে দাঁড়িয়ে ঝগড়া করছে দুটো শালিক। রেস্তোরাঁ মালিকের পোষা বিড়ালটা লোভী চোখে তাকিয়ে আছে ওদের দিকে। মৃদু মন্দ বাতাস বইছে চত্বরের দিক থেকে। সব মিলিয়ে স্বপ্নের মতো হয়ে উঠেছে জীবন। খাওয়া শেষে প্যারিসের মধুরঙা বিকেলে হাঁটতে বেরোলাম আমরা। থামলাম একটা প্রকাশের দোকানে জানালায়। ওখানে ঝোলানো জামা কাপড়ের দিকে তাকিয়ে হেলেনকে বললাম, নতুন পোশাক দরকার তোমার, কিনবে? এখন? যুদ্ধ পাচ্ছে না, এখনও তো খরচ করবে। হ্যাঁ, সেজন্যই এখন কিনবো, পরে যদি সুযোগ না পাই। বেশ। দোকানে ঢুকে আরাম করে বসলাম। এরপর এক এক পোশাক দেখাতে শুরু করলো দোকানদার। সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল হেলেন। ভুলে গেল আমার কথা। আর্মচেয়ারে গা এলিয়ে ওর কাণ্ড দেখতে থাকলাম নীরবে। একের পর এক পোশাকের ট্রায়াল দিচ্ছে, পছন্দ করতে পারছে না একটাও। কেন ওকে পোশাক কিনে দিতে চাইছি সেটা বুঝতে পেরে একটু লজ্জিত হলাম। ইয়র্ককে ঠিকমতো মোকাবেলা করতে পারিনি আমি, আর সে গ্লানি ঢাকবার জন্য আসলে উপঢৌকন দিচ্ছি ও হেলেনকে। কিন্তু উপহারের চাদর দিয়ে কি নিজের ব্যর্থতা ঢাকা চলে? অন্য মনস্ক হয়ে পড়েছিলাম। ধ্যান ভাঙল হেলেন আমার সামনে এসে দাঁড়ানোই। ঢোলা উজ্জ্বল রঙের একটা স্কার্ট পরেছে ও, গায়ে দিয়েছে কালো রঙের একটা আঁটো সোয়েটার। সব মিলিয়ে চমৎকার একটা ইভিনিং ড্রেস। জানতে চাইল, কেমন দেখাচ্ছে বলো তো? দারুণ, প্রশংসা করলাম। নিয়ে নাও। দাম খুব বেশি, অনুযোগ করল হেলেন। দোকানদার সাফাই গাইল, স্কার্ট সোয়েটার দুটোই নাকি কোনো এক বড় দোকানের জিনিস। আমাদের কপাল ভালো বলে ওর কাছে পেয়ে গিয়েছি। বুঝলাম মিথ্যে কথা বলছে, কিন্তু কিছু মনে করলাম না। দাম মিটিয়ে খুশি মনে বেরিয়ে এলাম ওখান থেকে। সাধ্যের বাইরে কিছু কিনতে পেরে অজানা আনন্দ অনুভব করছি। ইয়র্গের কারণে যে অশুভ ছায়াটি নেমেছিল তা মিলিয়ে গেল শীঘ্রই। সন্ধ্যায় নতুন সেই পোশাক পরল হেলেন। ঘরের জানালায় পাশাপাশি বসলাম দুজনে। উপভোগ করলাম চন্দ্রলোকিত নগরীর সৌন্দর্য। রাতে আর ঘুমালাম না কেউই, যদিও জানি শান্তিতে ঘুমানোর দিন ফুরিয়ে আসছে। আমার এত সব স্মৃতির কতটুকুই বা অবশিষ্ট আছে বলে চলল সুয়াজ। অনেক কিছু বিবর্ণ হতে শুরু করেছে, বিশেষ করে দিন তারিখ এখন আর ঠিকমতো মনে করতে পারি না। দৃশ্যগুলো তাদের বৈশিষ্ট্য হারাতে শুরু করেছে। মনে হয় যেন টুকরো টুকরো এক একটা ছবির উপরে আলো ফেলা হচ্ছে। সেগুলোকে নির্দিষ্ট ক্রমে সাজিয়ে ঘটনা উদ্ধার করা কঠিন। সোয়ার্জের চেহারা ব্যথাতুর হয়ে উঠতে দেখলাম। জোর করে একটু হাসি ফোটালো ঠোঁটে, মাথার দিকে আঙুলে ইশারা করে বলল, যতটুকু বাকি আছে তা সবই এখানে, কিন্তু সেটারও অবস্থা ঘুণে ধরা আলমারির মতো। ভিতরে যা রাখছি তার কিছুই অক্ষত থাকবে না। তাই তোমাকে শুনিয়ে যাচ্ছি আমার কাহিনী। তোমার কাছে নিরাপদ থাকবে আমার স্মৃতি। আমার মন স্মৃতিগুলোকে মুছে দিতে চাইছে আমাকে বাঁচবার জন্য, কিন্তু তোমার বেলায় সেই ভয় নেই। বাধা দিয়ে জিজ্ঞেস করলাম, ইয়র্ক কি পরে আর এসেছিল? একবার। নরম গরম দুভাবেই চেষ্টা করেছি হেলেনকে বোঝাবার। ও গলেনি। আমি তখন বাইরে। ইয়র্কের সঙ্গে দেখা হলো হোটেলে ফিরবার সময়। সে তখন বেরিয়ে যাচ্ছে সদর দরজা দিয়ে। আমাকে দেখতে পেয়ে হেসে উঠে বলল, নরকের কীট, তুমি নষ্ট করেছো আমার বোনটাকে, কিন্তু ভেবো না পার পাবে। একটু অপেক্ষা করো, তোমাকে আমি ঠিকই নাগালে পাবো। কয়েক সপ্তাহ পরেই তোমরা চলে আসবে আমার হাতের মুঠোয়, আর তখন বন্ধু আমি নিজ হাতে একটা ব্যবস্থা করব তোমার। নিশ্চিত থাকো, তখন তুমি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাইবে।
নিজের মৃত্যু কামনা করবে, যদি তখনও কথা বলার শক্তি থাকে আর কি। নীরস গলায় বললাম, কল্পনা করতে পারছি। মোটেই পারছো না? পারলে সরে দাঁড়াতে। তোমাকে শেষ সুযোগ দিচ্ছি জোসেফ। 3 দিনের ভেতর হেলেন যদি অস্তাব্রুকে ফিরে যায়, তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দেব। 3 দিন, বুঝতে পারছো? তোমার বোঝবার ক্ষমতা সবসময় ভালো ইয়র্ক। খোঁচা মেরো না, হেলেনকে ফিরতেই হবে। আর সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো শোর। ও অসুস্থ। অবাক হবার ভান করো না, আমাকে ধোঁকা দিতে পারবে না তুমি। সত্যি অবাক হয়েছি। ইয়োর কথাটা বানিয়ে বলছে কিনা বুঝতে পারছি না। সুইজারল্যান্ডে আসার ব্যাপারে হেলেনের বাহানাকে সত্যি ভেবে বসেছে হয়তো। আমি মাথা নেড়ে বললাম, না, অমন কিছু জানা নেই আমার। জানো না বুঝি? মিথ্যেবাদী কোথাকার। জরুরি ভিত্তিতে ওকে ডাক্তার দেখাতে হবে। বিশ্বাস না হলে মার্টেন্সকে চিঠি লিখে জিজ্ঞেস করো, ও সব জানে। খোলা দরজা দিয়ে হোটেলে ঢুকছে দুজন লোক। তাদের দিকে তাকিয়ে চাপা গলায় ইয়োর্ক আবার বলল, 3 দিন জোসেফ, নইলে ফিরে আসবো আমি ইউনিফর্মে। গলায় হাত ঢুকিয়ে মুঠো করে বের করে আনবো তোমার প্রাণটা। নবাগত লোক দুটোকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। আমিও সিঁড়ি ভেঙে উঠে এলাম উপরে। হেলেন দাঁড়িয়েছিল দরজায়। আমাকে জিজ্ঞেস করল, ইয়র্কের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, ও বলল তুমি নাকি অসুস্থ, তাই শীঘ্রই বাড়ি ফেরা দরকার। হেলেন বলল, ভালোই গল্প ফেটেছে। তার মানে তুমি সম্পূর্ণ সুস্থ? অবশ্যই। অসুখের কথা তো বলেছিলাম পাসপোর্ট বানাবার জন্য। তাহলে মার্টেন্সের কথা বললো কেন? সেও নাকি অসুস্থতা খবর জানে। জানে তো বটেই। খবরটা যে ওই ছড়িয়েছে, ভুলে গেছো? আশকোনায় থাকতে ওর চিঠি পেয়েছিলাম আমি, ওর সঙ্গে মিলিয়ে তো পুরো নাটক সাজিয়েছি। তাহলে তুমি অসুস্থ নও? আমাকে অসুস্থ দেখায়? না, কিন্তু বাইরে থেকে সব রোগ বোঝা যায় না। সত্যি করে বলো, তোমার কোনো অসুখ নেই তো? না বাবা, এক কথা বারবার বলতে পারবো না। যাকগে, ইয়োরকার কি বলেছে? কি আর বলবে, সেই পুরনো হুমকি। তোমাকে কি বলল? আগের কথাই, বুঝিয়ে শুনিয়ে ফিরে নিয়ে যেতে চায়। কাটা মানা করে দিয়েছি। মনে হয় না আর ফিরে আসবে। ফিরে না আসুক, প্রথমবারে যা এসেছিল কেন? অদ্ভুত ভঙ্গিতে হাসলো হেলেন। বলল, ইয়র্কের ধারণা আমি ওর বাদী, যা বলবে তাই করতে বাধ্য। ওর স্বভাবটাই এমন, একেবারে ছোটবেলা থেকে। ভাইয়েরা বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়, পরিবারের মঙ্গলের জন্য এসব করছে বলে ভাবে। ওকে দু চোখে দেখতে পাই না আমি। কেন? বুঝিয়ে বলতে পারবো না। ঘৃণা করি বাস। আজ ওকে বলেও দিয়েছি সে কথা। তবে জানিয়ে গেল যুদ্ধ হচ্ছেই, ঠেকানোর উপায় নেই। চুপ হয়ে গেলাম দুজনেই। রাস্তার যানবাহনের শব্দ ক্রমশ বেড়ে গেল। সমুদ্রের গর্জন সত্ত্বেও যেমন পাখির কলরব শোনা যায়, ঠিক তেমনই পথের কোলাহল ভেদ করে কানে ভেসে এলো শান্ত কাগজের ফেরিওয়ালাদের হাঁক ডাক। তাদের মুখেও যুদ্ধের ডঙ্কা বাজছে। তোমাকে রক্ষা করার ক্ষমতা আমার নেই হেলেন। জানি, যুদ্ধ বাদলে সত্যি সত্যি তোমাকে গ্রেফতার করবে ফরাসি কর্তৃপক্ষ। আর তোমাকে? কাজ ছাকালাম, হয়তো আমাকেও করবে। তাই বলে দুজনে একসঙ্গে থাকতে পারবো ভাবা ঠিক হবে না। বিচ্ছিন্ন হয়ে যাবার সম্ভাবনাই বেশি। নীরবে মাথা ঝাঁকালো হেলেন। ফ্রান্সের জেল মোটেই ভালো জায়গা নয় হেলেন। বোঝাতে চাইলাম। আর জার্মানির জেল? ওখানে তোমাকে জেলে যেতে হবে না, ইয়র্ক তোমাকে রক্ষা করবে। হেলেন দৃঢ় গলায় বলল, আমি এখানেই থাকছি। আমাকে সাবধান করেছ তো, তোমার দায়িত্ব শেষ। ও নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন নেই। সব জেনে শুনিয়ে আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি। এর সঙ্গে তোমারও কোনো সম্পর্ক নেই। আসল কথা হলো, আমি কিছুদিন জার্মানিতে ফিরব না। করুণ চোখে ওর দিকে তাকালাম, দৃষ্টিতে অনুনয়। চুলোয় যাক নিরাপত্তা, উদ্ধতভাবে বলল ও।
গা বাঁচিয়ে চলতে আর ভালো লাগছে না। এভাবে জীবন কাটাবার উপরে ঘেন্না চলে এসেছে আমার। হাত রাখলাম ওর কাঁধে। ও কথা বলা সহজ হেলেন, কিন্তু জ্ঞান দিতে এসো না। রাগী ভঙ্গিতে আমার হাত সরিয়ে দিল। যদি পছন্দ না হয় তো আমাকে রেখে চলে যেতে পারো, আমি কিচ্ছু বলবো না। তোমাকে কোনো দোষ দিব না। যেভাবেই হোক নিজের একটা ব্যবস্থা করে নেব আমি। ইয়র্কের সঙ্গে যেভাবে কথা বলে সেভাবে কথা বলছে। আমার বাপ ভাই দাও তুমি, ওদের মতো আচরণ করো না। কিচ্ছু বোঝো না তুমি। তোমার দুশ্চিন্তা আর দায়িত্ববোধের চাপে দম আটকে আসছে আমার। একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখো, তোমার জন্য দেশ ছাড়িনি আমি, ছেড়েছি নিজের জন্য। আমি সেটা জানি হেলেন। একটু যেন পানি পড়ল ক্রোধের আগুনে। স্বাভাবিক গলায় বলল, আমার কথায় আঘাত পেও না। কিন্তু বাস্তবতা হলো সব ছেড়ে ছুড়ে চলে আসতেই হতো আমাকে। ওখানে আর টিকতে পারছিলাম না। কপাল জুড়ে ঠিক সেই মুহূর্তে হাজির হয়েছিলে তুমি, তাই তোমার সঙ্গী হয়েছি। এর পিছনে স্রেফ নিরাপত্তা চিন্তা কাজ করেনি। নিরাপত্তার চেয়েও গুরুত্বপূর্ণ আরও অনেক কিছু আছে। তা ঠিক, কিন্তু যাকে ভালোবাসি তাকে নিরাপদ দেখতে চাইলেই তুমি দোষ দিতে পারো না আমাকে। কিসের নিরাপত্তা? নিরাপত্তা বলে কি সত্যি কিছু আছে? না। আমার বিরোধিতা করো না জোসেফ। আমি জানি, তোমার যে ভালোই জানি। বিষয়টা নিয়ে অনেক ভেবেছি আমি, দিনের পর দিন, রাতের পর রাত। থাক, এ নিয়ে আর কিছু বলতে যেও না। চলো, বাইরে প্যারিসের সন্ধ্যা আমাদের ডাকছে। এমন সন্ধ্যা আর কটা পাবো কে জানে। বেশ, জার্মানিতে যেতে বলবো না তোমাকে। সুইজারল্যান্ডে যাবে? সুইজারল্যান্ডও নিরাপদ নয়। ইয়র্কের কাছে শুনলাম প্রথম বিশ্বযুদ্ধে কাইজারের সৈন্যরা যেভাবে বেলজিয়াম ঢুকেছিল, নাৎসিরা এবার সেভাবে সুইজারল্যান্ডে ঢুকবে। ইয়র্ক সব কিছু জানে না হয়তো, কিন্তু এখানে থাকলেই বা ক্ষতি কি? ভবিষ্যতে কি ঘটবে তাকে নিশ্চিতভাবে বলা যায়? যুদ্ধ একটা ভাব তো আগেও দেখা দিয়েছিল। এরপর মিউনিখের চুক্তি হলো। এবারও শান্তিপূর্ণ একটা মীমাংসা হয়ে যেতে পারে। কথাটাও নিজের বিশ্বাস থেকে বলছে নাকি আমাকে সান্ত্বনা দিতে ঠিক বুঝতে পারলাম না। তবে আশার সঙ্গে বিশ্বাস মিললে বিশ্বাস দৃঢ় হয়। সেই সন্ধ্যায় আমার বিশ্বাসও দৃঢ় হলো। ভাবলাম কোনো সাহসী ফ্রান্স যুদ্ধে যাবে। প্রস্তুতি নেই ওদের, লড়বে কি করে? তাছাড়া যে ফ্রান্স চেকোস্লোভাকিয়ার জন্য ঢু শব্দ করেনি, সে ফ্রান্স কেন পোল্যান্ডের জন্য জার্মানির সঙ্গে যুদ্ধে জড়াবে? এর ঠিক 10 দিন পর সীমান্ত বন্ধ হয়ে গেল। শুরু হলো যুদ্ধ। তোমরা কি সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছিলে? জানতে চাইলাম। 1 সপ্তাহ পর, সোয়ার্জ বলল। তার আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যেন শহর ত্যাগ না করি। সে এক অদ্ভুত পরিহাস। 5টা বছর যারা আমাকে দেশ থেকে তাড়াতে চেয়েছে, তারাই এবার অথুলা হয়ে উঠেছে আমাকে আটকে রাখার জন্য। তুমি তখন কোথায় ছিলে? প্যারিসে। তোমাকেও ভিলোদুহমে বন্দি করা হয়েছিল? আর কোথায়? কিন্তু তোমাকে ওখানে দেখেছি বলে মনে পড়ে না। সেটাই স্বাভাবিক। ভিলোদুহমে কয়েকশো বন্দি ছিল। মনে পড়ে যুদ্ধ শুরু কয়েকদিন আগে পুরো প্যারিসের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। থাকবে না? আমার তো মনে হয়েছিল গোটা পৃথিবী অন্ধকারে ডুবে গেছে। রাস্তার মোড়ে মোড়ে তখন নীল রঙের ছোট্ট বাতি জ্বালানো হতো। সেগুলো দেখে মনে পড়তো হাসপাতালে কেবিনে জ্বালানো রাতের বাতির কথা। যেন অসুখে পড়েছে পুরো শহর। ভয় করতো ভীষণ। হাতে কিছু নগদ টাকা রাখার প্রয়োজন ভেবে বিক্রি করেছিলাম সোয়ার্জের একটা ড্রয়িং। বেচা কেনার জন্য সময়টা তখন বড়ই মন্দ। প্রথমে যে ডিলারের কাছে গেলাম, সে পানির দরে কিনতে চাইল। রাজি হলাম না। কয়েকদিন চক্কর খেয়ে শেষে এক ধনী জার্মান রিফিউজির কাছে বেচলাম ওটা। লোকটা এককালে জার্মানির চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত ছিল। নগদ মুদ্রায় বিশ্বাস ছিল না তার। তাই যুদ্ধ শুরু হতেই টাকার বদলে নানা ধরনের মূল্যবান জিনিস কিনছিল। যা হোক, ওটা বিক্রির পর রইল আর একটা মাত্র ড্রয়িং। সেটা হোটেল মালিকের জিম্মায় রেখে দিলাম। তারপর একদিন বিকেলে দুজন পুলিশ এলো আমার জন্য।
হেলেনের কাছ থেকে আমাকে বিদায় নিতে বলল ওরা। ফ্যাকাশে চেহারা আর জ্বলন্ত চোখ নিয়ে দাঁড়িয়েছিল হেলেন। বলল, এ অসম্ভব। সম্ভব হেলেন, বললাম ওকে। খুব শীঘ্রই তোমাকেও নিতে আসবে। পাসপোর্ট ফেলে দিও না, যত্ন করে রেখো, কাজে লাগবে। ঠিক। শুদ্ধ জার্মান ভাষায় সায় জানালো এক পুলিশ। পাসপোর্ট সঙ্গে রাখবেন। ধন্যবাদ, তাকে বললাম আমি। অন্তত বিদায় নেবার জন্য আমাদের একটু নিভৃতে কথা বলতে দেবেন। দরজার দিকে তাকালো পুলিশটা। বললাম, ভয় নেই, পালাবো না। সে মতলব থাকলে আগেই পালাতে পারতাম। অনুমতি দিল সে। হেলেনকে নিয়ে ঘরের ভেতরে গেলাম। মলিন হেসে বললাম, দেখলে তো, যা নিয়ে আমরা এতদিন আলোচনা করেছি আজ তাই সত্য হলো। তুমি মন খারাপ করো না, বাস্তবতা বড়ই রুড়ু। ভেঙে পড়ল হেলেন। ফোপাতে ফোপাতে জিজ্ঞেস করল, আর কখনো কি দেখা হবে আমাদের? ওকে জড়িয়ে ধরলাম। বললাম, নিশ্চয়ই হবে। দ্রুত কিছু আলোচনা সেরে নিলাম। বিনিময় করে নিলাম ভবিষ্যতে দেখা করার জন্য দুটো ঠিকানা, একটা এই হোটেলের, অন্যটা এক পরিচিত বন্ধুর। দরজায় টোকা পড়ল। পাল্লা ফাঁকা করে পুলিশ লোকটা বলল, তাড়াতাড়ি করুন, একটা কম্বলও নিয়ে নিন, 2-1 দিনের মধ্যেই ফিরে আসবেন। তারপরেও একটা কম্বল নিয়ে নেওয়া ভালো, আর কিছু খাবার। তাকে জানালাম, আমার তো কোনো কম্বল নেই। আমার কাছে আছে, বলে ব্যস্ত হয়ে পড়ল হেলেন। ভাঁজ করা একটা কম্বল আর কাগজের ব্যাগে খাবার ভরে তুলে দিল আমার হাতে। পুলিশকে জিজ্ঞেস করল, সত্যি 2-1 দিনের মধ্যে ছাড়া পাবেও? অবশ্যই, কাগজপত্র মেলানো হবে, তার বেশি কিছু না। নিশ্চিন্তে থাকুন ম্যাডাম। গদবাঁধা কথা, অতীতে বহুবার শুনেছি। সিগারেট ধরাবার জন্য একটু বিরতি নিল সুয়ার্জ। তারপর বলল, আশা করি ও ধরনের পরিস্থিতির সঙ্গে পরিচয় আছে তোমার। দলে দলে রিফিউজিদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো থানায়। এমন ব্যবহার করা হতো যেন প্রত্যেকেই এক একজন ভয়ঙ্কর নাৎসি। এরপর পুলিশি ওয়াগনে চাপিয়ে নিয়ে যাওয়া হতো হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদের জন্য। পদে পদে করতে হতো অপেক্ষা, দুঃসহ অপেক্ষা। ভালো কথা, তুমি সল লেপিনে গেছো? সায় জানালাম। হেডকোয়ার্টারে একটা বিশাল কামরার নাম সল লিপিন। অনেকটা অডিটোরিয়ামের মতো। ভেতরে রয়েছে কয়েকশো চেয়ার আর বিশাল এক পর্দা। সেখানে পুলিশ অফিসারদেরকে প্রশিক্ষণমূলক চলচ্চিত্র দেখানো হয়। 2 দিন ছিলাম ওখানে। রাতে আমাদেরকে ঘুমানোর জন্য নিয়ে যাওয়া হতো কয়লা রাখার ভাড়ারে। সকালে ভূতের মতো সারা গায়ে কালি মেখে উঠতাম। সল লেপিনের চেয়ারগুলোই দিনের পর দিন বসে থাকতে হয়েছে আমাদেরকে। ধীরে ধীরে নোংরা হয়ে উঠছিল পোশাক আশাক আর চেহারা। অপরাধী সন্দেহে তুলে আনা হয়েছিল আমাদেরকে। শেষে এক একজনের চেহারা সত্যি ঘাঘু অপরাধীর মতো হয়ে গিয়েছিল। ওখানে ইয়র্গের প্রতিশোধের শিকার হই আমি, যদিও সেটা তার অজান্তে। আমার আর হেলেনের ঠিকানা বের করার জন্য ফ্রেঞ্চ পুলিশের সাহায্য নিয়েছিল, আর তখন নিজের পরিচয় খোলাসা করে দিয়েছিল তাদের কাছে। নাৎসি পার্টির সদস্যপদের কথা একটুও লুকায়নি। সেসব রেকর্ড রয়ে গিয়েছিল হেডকোয়ার্টারে। এবার আমি যখন গ্রেফতার হলাম, কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে উঠে এলো ইয়র্গের প্রসঙ্গ। আমার আপন শ্যালক, নাৎসি পার্টির যুবনেতা, কাজেই আমাকে গুপ্তচর বলে সন্দেহ করলো ওরা। দিনে অন্তত 4 বার আমাকে জেরা করা হতো ইয়র্গ ও নাৎসি পার্টির সঙ্গে আমার সম্পর্কের বিষয়ে। প্রশ্নটা অবান্তর বলে প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলাম। পরে বুঝলাম আমি অবান্তর বললেও সেটা ওদের পক্ষে মেনে নেওয়া অসম্ভব নয়। যুদ্ধ ও আমলাতন্ত্রের চাপে যুক্তির দেশ ফ্রান্সও তখন পাগল হয়ে গেছে। সে অবস্থায় গুপ্তচর বৃত্তির অভিযোগ কোনো হালকা বিষয় নয়। রোজই নিত্য নতুন বন্দী নিয়ে আসা হচ্ছিল। তখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তারপরেও পুরো দেশ নেমে এসেছিল যুদ্ধাবস্থা। মূল্য হারিয়েছিল মানুষের জীবন ও জীবনযাত্রা। মানুষকে বিচার করা হচ্ছিল সামরিক দৃষ্টিকোণ থেকে। তাদের পরিচয় দাঁড়িয়েছিল মাত্র কয়েকটা শব্দে: সৈনিক, সামরিক কাজের যোগ্য, সামরিক কাজের অযোগ্য, আর শত্রুতে।
সল লেপিনে 3 দিন কাটাতেই নিঃসঙ্গ হয়ে এসেছিল আমার শক্তি। ইতোমধ্যে অনেককে সরিয়ে নিয়েছে ফরাসিরা। যারা বাকি রয়েছে তাদের জীবন সীমাবদ্ধ হয়ে গেছে খাওয়া, ঘুম আর আতঙ্কিত ফিসফিসে আলোচনায়। অবশ্য জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্পের তুলনায় পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে তখন। অত্যাচার বলতে সামান্য লাথি গুঁতো ছাড়া বড় কিছু সহ্য করতে হচ্ছিল না আমাদের। তাও হুকুম তামিলে গড়িমসি করলে। যত কিছুই হোক, পুলিশ তো পুলিশই, কথা না শুনলে একটু মারধর তো করবেই। ক্রমাগত জেরার মুখে ক্রমে ক্লান্ত হয়ে পড়েছিলাম। হল ঘরের পর্দাটার নিচে উঁচু মঞ্চে বসে থাকতো পাহারাদার, হাতে অস্ত্র, দৃষ্টিতে ঘৃণা। নিচের মেঝেতে বসে থাকতাম আমরা। এই যেন জীবনের প্রতিচ্ছবি, যেখানে স্রেফ দুটো চরিত্র বিরাজমান, পাহারাদার কিংবা বন্দি। সামনে সাদা পর্দার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। পাহারাদারেরা শক্তির প্রতিভূ, আর আমরা নিপীড়িতদের। জীবনে কোনো মূল্য নেই, বাঁচলাম কি মরলাম তা নিয়ে মাথা ঘামাবার কেউ নেই। এমন দৃশ্য তুমিও হয়তো দেখেছ। বন্ধু, যখন আশার প্রদীপ পুরোপুরি নিভে যায়, তুমিও কখনো নিশ্চয়ই পড়েছ অমন অবস্থায়। আমি বললাম, হ্যাঁ। নিঃশব্দ আত্মহরণের মুহূর্ত সেটা। মানুষের প্রতিরোধ শক্তি ভেঙে পড়ে তখন। সে শেষ পদক্ষেপ নয় কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়া। অনেকটা দুর্ঘটনার মতো। বড় করে শ্বাস ফেল সুয়াজ, তারপর বলল, সে অবস্থায় হঠাৎ একদিন আগমন ঘটল হেলেনের। হল ঘরে দরজা খুলে যেতে মুখ ঘুরে তাকিয়েছিলাম। করিডোর থেকে ভেসে আসা হলদে আলো ভেদ করে ভেতরে ঢুকলো। এক হাতে ছুরি, বগলে ভাঁজ করা কম্বল, আর অন্য হাতের কোনো চামড়ার কোট। হাঁটার ভঙ্গি দেখে চিনলাম ওকে। ভেতরে ঢুকে একটু থামল, তারপর ধীর পায়ে পার হতে থাকলো বন্দীদের সারি। তীক্ষ্ণ চোখে আমাকে খুঁজছে। দেখলো ঠিকই, কিন্তু চিনতে পারল না। আমাকে পেরিয়ে চলে গেল সামনে, ঠিক যেভাবে অসনাব্রুকের গির্জায় গিয়েছিল। পিছন থেকে ওকে নাম ধরে ডেকে উঠলাম আমি। থমকে গেল হেলেন, ঘুরে দাঁড়ালো। আমি উঠে দাঁড়ালাম। আমার দিকে তাকিয়ে দৃষ্টি বিস্ফোরিত হলো ওর। বলল, এ কি অবস্থা তোমার? ও কিছু না, কয়লা রাখার ঘরে ঘুমোতে হয়, তাই রং কালো হয়েছে। তুমি এখানে কি করে এলে? আমাকেও গ্রেফতার করেছে। গলার স্বরে এক ধরনের গর্ব প্রকাশ পেল, যেন গ্রেফতার হওয়াটা খুব সম্মানের ব্যাপার। বেশ তাড়াতাড়ি করেছে, তাতে খুশি হয়েছি। আশা করছিলাম এখানে তোমার সঙ্গে দেখা হবে। কেন গ্রেফতার করেছে? যে কারণে তোমাকে করেছে। আমাকে তো গুপ্তচর বলে সন্দেহ করছে ওরা। আমাকেও। পাসপোর্টে কোনো খুঁত পাই কি না সেটাই সন্দেহ জাগিয়েছে। তুমি কি করে জানলে? এখানে আনার আগে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে। তখন বলল, আমি সত্যিকার রিফিউজি নই, তাও ফ্রান্সে পড়ে আছি কেন জানতে চাইল। মাথায় পমেট মাখা এক লোক, গায়ে শামুকের গন্ধ। তোমাকে ওই জেরা করে নাকি? জানি না, এখানকার সব কিছুতে শামুকের গন্ধ। যাকগে, কম্বল এনে ভালো করেছ। যা পেরেছি সবই নিয়ে এসেছি। ঝুড়ি খুঁড়ে দেখালো হেলেন। ভেতর থেকে উকি দিচ্ছে দুটো মদের বোতল। কনিয়াক, গা গরম রাখতে কাজে দেবে। এখানকার খাবার কেমন? ভালো না, তবে টাকা দিলে স্যান্ডউইচ আনিয়ে দেয়। ঝুঁকে আমাকে ভালো করে দেখলো হেলেন। বলল, তোমাকে আফ্রিকান কৃতদাসের মতো দেখাচ্ছে। এ দশা কেন? অন্তত মুখ হাত তো ধুতে পারো। সুযোগ নেই। তবে তার জন্য কর্তৃপক্ষের অনিচ্ছা দায়ী নয়। ওরা এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারেনি, নিজেরাই বিশৃঙ্খল হয়ে আছে। ঝুড়ি থেকে এক বোতল কনিয়াক বের করলো হেলেন। বলল, এসো খাওয়া যাক। বুদ্ধি করে একটা গ্লাসও এনেছি। সভ্যতার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য, যতক্ষণ পারি সভ্য থাকতে চাই। গ্লাসে কনিয়াক ঢাকলো। দুজনে পালা করে খেলাম। তারপর বললাম, তোমার গায়ে গ্রীষ্ম আর মুক্তির গন্ধ লেগে আছে। বাইরে কি অবস্থা? শান্তির দিনগুলোর মতোই। ক্যাফেতে কাস্টমারের অভাব নেই, আকাশও তেমনই নীল। মঞ্চের উপর বসা বন্দুকধারী পাহারাদারকে দিকে নিজের বোলালো হেলেন।
মুচকি হেসে বলল, শুটিং গ্যালারির কথা মনে পড়ছে। লাইন ধরা পুতুল সাজানো থাকে, গুলি করে একটাকে, ফেলতে পারলেই পুরস্কার। আমি বললাম, একটাই পার্থক্য, এখানে অস্ত্রগুলো পুতুলদের হাতে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন এরিক মারিয়া রিমার্কের লেখা দ্য নাইট ইন লিসবন। আসছিল এর ৬ষ্ঠ পর্ব। আপনারা যারা নতুন আছেন, আমাদের গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।